প্রিয় বন্ধুগণ এবং দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে 2024 সালের 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যা ঘটেছে, অত্যাচার, নিপীড়ন, অঘটন এবং দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং জনজীবনে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভূমিকা এই নিয়ে আমি আলোচনা করব। বন্ধুগণ, আমরা সবাই অবগত আছি 2024 সালে চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোঠা নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করে। সেই আন্দোলন দেশের বহু লোক সমর্থন করেছিল যে চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর হওয়া দরকার। আর যেহেতু বহুদিন হয়ে গেছে, বহু বছর কেটে গেছে, মুক্তিযোদ্ধাদের এই 30% কোটা থাকার কোনো প্রয়োজন নেই। সরকার এটা অনেক আগে মেনে নিয়েছিল, কিন্তু হাইকোর্টে কেস হয়। কেস হওয়ার পর মুক্তিযোদ্ধাদের কোঠা বহাল রাখা হয় এবং তৎপরীক্ষিতে শেখ হাসিনা সরকার আবার সুপ্রিম কোর্টে আপিল করে যে না, মুক্তিযোদ্ধা কোথা থাকার বা তাদের সন্ততিদের কোথা থাকার কোনো প্রয়োজন নেই। তারপরে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলন পরবর্তীতে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়ে সেটা সম্পূর্ণরূপে সরকারের আওতার বাইরে চলে যায়। সরকার এবং দেশের জনগণ কেউই সেটা বুঝতে পারেনি যে আন্দোলনের পিছনে রয়েছে বিদেশি ষড়যন্ত্রকারীরা। এই আন্দোলনের পিছনে রয়েছে পাকিস্তানের আইএসআই, তারপর সিআইএ, স্বাধীনতার পরাজিত শত্রু জামাত রাজাকার। তারাই পিছন থেকে ছাত্রদেরকে ইন্ধন দিয়েছে এবং এই ছাত্র নেতৃত্বের মধ্যেও বহু প্রশিক্ষিত রাজাকার আলবাদর এবং জঙ্গি বাহিনী রয়েছে। যাই হোক, এমনি এক পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন 5 তারিখে, আগস্টের 5 তারিখে দুপুর 3টার দিকে। দেশবাসী সহ আমরা এটা জানতে পারি বিকেল 5টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারের জাতির প্রতি ভাষণের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান জানান যে আপনারা যারা এক দফার আন্দোলনে শরিক হয়েছিলেন, সেই সব আন্দোলনকারীরা আপনারা শান্ত হন, কেননা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, আপনাদের দাবি পূরণ হয়েছে। দেশবাসীকে তিনি বলেন যে দেশের আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তার দায়িত্ব তিনি গ্রহণ করলেন। বন্ধুগণ, আমরা স্বাধীন বাংলাদেশের আগেও 2-3 বার সামরিক শাসনের মুখোমুখি হয়েছি। প্রথম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 1975 সালে জেনারেল জিয়ার সামরিক শাসন, পরবর্তীতে জেনারেল জিয়ার 81 সালে হত্যাকাণ্ডের পর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন, তারপর সেনা সমর্থনে ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার। এগুলো দেখে দেখে দেশের মানুষ অভ্যস্ত ছিল, আমরাও অভ্যস্ত ছিলাম। আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনীর প্রধান যখন
জনগণ এবং দেশের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কি ঘটল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পদত্যাগ না করেই দেশ থেকে চলে যান। কারা তাকে এই দেশটাকে সহযোগিতা করেছিলেন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই দুর্যোগময় মুহূর্তে সেনাবাহিনী প্রধানের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, প্রথমত তিনি সেটা নিয়েছিলেন, বলেছিলেন যে আমি দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু পরবর্তীতে তিনি কী করেছেন এবং কী হয়েছে সেটাই এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন লুটতরাজ শুরু হলো। দুষ্কৃতিকারীরা, আন্দোলনকারী দুষ্কৃতিকারীরা সেখানে ঝাঁপিয়ে পড়ল এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো তা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে, যে দেশের প্রধানমন্ত্রীর বাড়ি যে উচ্ছৃঙ্খল জনতা তার সব কিছু লুট করে নিয়ে গেল, আর যে অসভ্যতা সেখানে তারা প্রদর্শন করলো তা বর্ণনা করার ভাষা আমার নেই। সেনাবাহিনী সেখানে ছিলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন দেশের প্রধানমন্ত্রীর বাড়ি লুট হয়ে গেল। উচ্ছৃঙ্খল অসভ্য জানোয়ারের দল তার অন্তর্বাস নিয়ে নৃত্য শুরু করল। প্রধান সেনাপতির বাহিনী, দেশপ্রেমের সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তারপর সারা দেশব্যাপী শুরু হয়ে গেল লুট, তরাস, ডাকাতি, অগ্নিসংযোগ, ধর্ষণ, পিটিয়ে মানুষ হত্যা। দেশের একমাত্র আয়ের উৎস আমাদের গার্মেন্ট আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। দেশের অনেক ইন্ডাস্ট্রি যেগুলো মালিক ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ধনাঢ্য ব্যক্তিরা, সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর জাতির পিতা বঙ্গবন্ধু তার ভাস্কর্যের উপর দুষ্কৃতিকারীরা আক্রমণ চালালো। সেই ভাস্কর্য একের পর এক ভেঙে দেওয়া হতে থাকলো। ভাস্কর্যের মাথায় বসে এই বাংলাদেশে যার ডাকে দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, যার ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, সেই জাতির পিতার মাথার উপর বসে দুষ্কৃতিকারীরা প্রস্রাব করতে শুরু করল। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখল। আমাদের এত স্বাদের মেট্রো ট্রেন তার স্টেশনগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। সমস্ত দেশব্যাপী যত ভাস্কর্য ছিল, স্বাধীনতার স্তম্ভ ছিল, স্মারক ছিল, সেগুলো ভেঙে দেওয়া হলো। এমনকি ক্যান্টনমেন্টের মধ্যে থাকা মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য এবং জাতির পিতার ভাস্কর্য সেনাবাহিনীর মধ্যেই থাকা একদল দুষ্কৃতিকারী তারা ভেঙে দিল। দেশপ্রেমিক সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখল। তারপর এই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সারা দেশের মধ্যে যা ঘটল, বাঙালি জনগণ আন্দোলনকে সমর্থন করেছিল, কিন্তু এখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে দেখল তারা যা ভেবেছিল তা হয়নি। একদল দুষ্কৃতিকারীর হাতে, স্বাধীনতা বিরোধী চক্রের হাতে দেশ চলে গেছে। সেখান থেকে উদ্ধারের আর কোনো পথ নেই। যারা একটু কথা বলতে চাইল, সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হলো।
সংখ্যালঘু এলাকাগুলোতে লুটপাট এবং জ্বালাও পোড়াও ধর্ষণ ইত্যাদি একতরফাভাবে চলতে থাকলো। আওয়ামী লীগ এর মন্ত্রী এমপি তাদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে লুটপাট করা হলো, অনেক আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা করা হলো। আমাদের এই সবই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো। তারপর আমরা এই অশান্ত পরিবেশের মধ্যে দেখলাম 7 তারিখের দিকে 7ই আগস্টের দিকে আমাদের সেনাবাহিনী প্রধান একটা অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছেন এবং তিনি ভূমিকা গ্রহণ করেছেন। তখনও আমরা আশ্বস্ত হলাম, দেশের মানে একটু আশ্বস্ত হলো যে একটা সরকার যদি দেশের দায়িত্ব এখন গ্রহণ করে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বন্ধুগণ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা আজকে আমি এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরলাম। অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সে সরকার কাদের নিয়ে গঠিত হবে, কিভাবে গঠিত হলো এবং সেখানে সেনা প্রধানের ভূমিকাই বাকি থাকলো, মহামান্য রাষ্ট্রপতির ভূমিকাই বাকি থাকলো এবং দেশে পরবর্তীতে অদ্যাবধি এক এক করে কি ঘটেছে যে সবই আমি আপনাদের কাছে সামনে তুলে ধরব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।